আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করতেছি তাহলে। হ্যাঁ, আচ্ছা এখানে প্রথম হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে যে HTML-টা কি। যদি আমরা ওয়েবসাইট বা ওয়েব পেজ এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আগে কিছুটা জেনেছি, ঠিক আছে, তো এখন আমরা HTML থেকে শুরু করব, ঠিক আছে। তো HTML-এর প্রথম কথা হচ্ছে যে এটা আসলে বলতে কি বোঝায়, মানে এটার তোমার অ্যাব্রিভিয়েশনটা কি, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে পূর্ণরূপ, ঠিক আছে। HTML এটার অ্যাব্রিভিয়েশন যদি আমরা করি তাহলে এটা অ্যাব্রিভিয়েশনটা হবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই যে এখানে লেখা, হ্যাঁ, যেমন স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং, আর এখানে যদি একটু খেয়াল করো তাহলে এখানে দেখা যাচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এটা হচ্ছে ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। এটা হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ, মানে আমরা ওয়েব পেজ যদি তৈরি করতে যাই তাহলে এটা হচ্ছে এক ধরনের স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই ওয়েবসাইট তৈরি করার জন্য। তার মানে আমাদের ওয়েব পেজ তৈরি করতে গেলে HTML-টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ, ঠিক আছে। মানে এটা ছাড়া আমরা ওয়েব পেজ কল্পনা করতে পারি না, বুঝে গেছে? আচ্ছা, HTML describe the structure of a web page. HTML describe মানে হচ্ছে বর্ণনা করে, স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, মানে একটা ওয়েবসাইটের গঠনটাকে কি করে বর্ণনা করে কে, HTML। মানে গঠন মানে বুঝি এই যে ওয়েবসাইটে আমরা চোখে দেখতেছি, যেমন দেখো এই যে এখানে একটা স্লাইডার আছে, স্লাইডার বলতে স্ক্রোলার আছে, এটা দিয়ে আমরা স্ক্রোল করতে পারতেছি, ঠিক আছে। উপরে নিচে বিভিন্ন যত অপশনগুলো আছে সেগুলো আমরা পুরো দেখতেছি। তাইলে এই যে এটা হলো একটা ওয়েব পেজের, এটা হলো একটা অংশ। তারপরে এখানে যে HTML ইন্ট্রোডাকশন এটা একটা অংশ, তারপরে এই যে প্রিভিয়াস, নেক্সট, আবার এই পাশে অ্যাড এর একটা ব্যানার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আকরাম বুঝি নাই। আকরাম ভাই আমারটা না শেয়ার হবে এখন। আচ্ছা থাকুক এখন আপাতত। হ্যালো আকরাম, ওরে হে বলতেছে স্টার্ট করেন, অথচ আমরা অলরেডি স্টার্ট করা। আচ্ছা তাহলে আমাদের এই যে HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরে এটার মূলত কাজ হচ্ছে তোমার একটা ওয়েব পেজকে তৈরি করা, আর এটা মূলত বোঝাবে কি যে একটা ওয়েব পেজের স্ট্রাকচার মানে যেমন আমরা এই যে উপরে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, PHP, বুটস্ট্র্যাপ, এই যে এগুলো সবগুলো মেনু। হ্যাঁ, তারপরে এই যে পাশে এক পাশে তোমার এখানে কিন্তু অ্যাডের মতো কিছু অংশ আসছে, এ পাশে একটা সাইডের মেনু বারের মতো অংশ আসছে। এই যে একটা ওয়েব পেজের কয়েক রকম অবস্থা, মানে কয়েক রকমের ধরন বা তোমার এই যে গঠনটা, ঠিক আছে, এই গঠনগুলোকে মূলত HTML কি করবে, এই গঠনগুলোকে নির্ধারণ করে দিবে, ঠিক আছে। কোথায় কি বসবে, কোথায় কি থাকবে না থাকবে, এই জিনিসগুলো কার মাধ্যমে নির্ধারিত হবে, HTML এর মাধ্যমে। হ্যাঁ, HTML এর মাধ্যমে নির্ধারিত হবে। তা HTML কনসিস্টস অফ এ সিরিজ অফ এলিমেন্ট, মানে অনেকগুলো এলিমেন্টের সিরিজের সমন্বয়ে HTML-টা তৈরি। সিরিজ মানে হচ্ছে একসাথে অনেকগুলো নিয়ে একটা বান্ডেল, ঠিক আছে। HTML elements tell the browser how to display the content. HTML element মানে ওই যে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি, ঠিক আছে, এই যে প্যারাগ্রাফ ট্যাগ, ইমেজ ট্যাগ, হেডিং ট্যাগ, তারপরে হচ্ছে তোমার এই স্প্যান ট্যাগ, এই জাতীয় ট্যাগগুলো মূলত ব্রাউজারকে বলে যে আমার এই ট্যাগের ভিতরে যে ইমেজগুলো আছে তাকে এভাবে মানে ট্যাগের যে নাম ওই নাম অনুযায়ী ওই কাজে কি করো, আমার এই কন্টেন্টগুলোকে শো করাও, ঠিক আছে। তো এখানে কয়েকটা যেমন দিস ইজ এ হেডিং, দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ লিঙ্ক, এটসেট্রা। তো এখন HTML এর একটা সিম্পল ডকুমেন্ট আছে। ডকুমেন্ট মানে হচ্ছে একটা HTML-টাকে তুমি কিভাবে স্ট্রাকচার করাবা,
মানে HTML ফাইলটাকে কিভাবে তুমি সাজাবা, ঠিক আছে, কি কি থাকবে HTML ফাইলের ভিতরে, ঠিক আছে। তো প্রথমে যেমন ডক টাইপ HTML, এটা হলো HTML5 এর একটা স্ট্রাকচার, ঠিক আছে। এখানে একটা ডক টাইপের মতো একটা অপশন আসবে। নর্মালি আগে ছিল শুধুমাত্র HTML হেড, টাইটেল, তারপরে বডি, তারপরে হলো HTML ক্লোজ, বডি ক্লোজ, এই অপশন। কিন্তু এখন নতুন করে যোগ হয়েছে হলো কি ডক টাইপ HTML, মানে এটা HTML এর নিউ ভার্সন, ঠিক আছে। তো আমরা এডিটর ওপেন করতে জানি তো না? জি আচ্ছা, আমরা এটাকে সেভ করি। এই যে টেস্টের ভিতরে আমরা লিখলাম যে INDX, পুরো ইন্ডেক্স লিখলাম না, কারণ ইন্ডেক্স অলরেডি আছে, ঠিক আছে। HTML নামে সেভ করলাম। এবার আমরা কি করতে হবে, আমরা যখন কিবোর্ড ব্যবহার করব তখন আমাদেরকে লেস দেন এবং গ্রেটার দেন এই দুইটার ভিতরে আমাদের কি করতে হবে, ট্যাগগুলো লিখতে হবে, লেস দেন এবং গ্রেটার দেন, ঠিক আছে। হ্যাঁ, তো এই লেস দেন গ্রেটার দেন পাইবে কই, কিবোর্ডের ট্যাবের একদম ডান পাশে শিফট অথবা হোয়াট একটা সাইন আছে, ওইটার পাশেই পাবা লেস দেন এবং গ্রেটার দেন কে, ঠিক আছে। তো লেস দেন গ্রেটার দেন কিন্তু নরমালি ওপেন হয় না, নরমালি দিলে কি আসে, কমা আসে, ডট আসে, মানে ওইগুলাতে প্রেস করলে কি আসে, একটাতে লেস দেনে প্রেস করলে আসে কমা, আর গ্রেটার দেনে প্রেস করলে আসে ডট, দেখছো? হ্যাঁ, কিন্তু এখন এটাকে আনতে হলে তোমার কি করতে হবে, শিফট চেপে ধরে, হ্যাঁ হ্যাঁ এগুলো পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। শিফট চেপে ধরে আমরা লেস দেন শুরু করলাম, লেস দেন শুরু করে আমরা লিখলাম হচ্ছে, না আমাদের এটা দরকার নেই, HTML, ওকে, আমরা এন্টার দিব না, ঠিক আছে। এরপরে আমরা HTML আমাদের শুরু করলাম, ঠিক আছে। HTML আমরা কি করব, লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা কি করব, HTML শেষ করব, ঠিক আছে। এখন এটার ভিতরে আমরা কি নিব, হেড ট্যাগ নিব, HAD, হেড ট্যাগ নিলাম, হেড ট্যাগ শেষ। হ্যাঁ, এরপরে হেড ট্যাগ কি করব, শেষ করব। আচ্ছা, তারপর আমরা হেড ট্যাগের ভিতরে নিব কি, টাইটেল, TITLE, ঠিক আছে, টাইটেল শেষ করব। টাইটেলের কাজ কি, টাইটেলের কাজ হচ্ছে ওয়েবসাইটের নামকে ধারণ করা, ওয়েবসাইট নেম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হেড ট্যাগের ভিতরে আবার কি হবে, এবার আমরা কমেন্টের ভিতরে বলে দিই হেড ট্যাগের ভিতরে আর কি কি থাকবে। কমেন্ট দিতে হইলে লেস দেন, তারপরে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে দুইটা হাইপেন, বাস, এরপর আবার দুইটা হাইপেন, গ্রেটার দেন চিহ্ন, তাহলে এটা কমেন্ট হিসেবে দিতে পারবে এই জিনিসটাকে, ঠিক আছে। এখানে কি কি থাকবে, এখানে থাকবে, হ্যাঁ, কিসের কমেন্ট? কমেন্ট মানে হচ্ছে তুমি কি কাজ করতেছো এটা কেউ দেখে যাতে বুঝতে পারে, কারণ কমেন্ট তোমার ডিসপ্লেতে শো হয় না, বুঝে গেছে, এটা হিডেন থাকে, কিন্তু তুমি যখন ফাইলটা ওপেন করবে তখন তুমি বুঝতে পারবা যে এখানে আসলে কি হচ্ছে, বা এখানে কি লিখতে চাচ্ছে, বা এখানে কি লেখা আছে, এই জন্য কমেন্টটা ব্যবহার করতে হয়। তো আমরা এখানে লিখে দিলাম যে CSS লিঙ্ক আপ, ঠিক আছে। তারপরে এখানে লিখলাম যে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আপ, ঠিক আছে। তারপরে আমরা এখানে আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে ইনলাইন CSS, মানে হেডের ভিতরে কি কি থাকতে পারে সেটা আমরা লিখে দিচ্ছি আর কি, ইনলাইন CSS। এর ভিতরে আমরা কয়টা দেখছি বলেন তো, CSS লিঙ্ক আপ দেখছি আর ইনলাইন CSS লিঙ্ক আপ দেখছি, এই দুইটাই তো দেখছি নাকি? আচ্ছা, আমরা তাহলে দেখাই CSS লিঙ্ক আপ, তাহলে CSS লিঙ্ক আপ কন্ট্রোল শিফট ডি দিলাম, এটার ভিতরে আমরা CSS লিঙ্ক আপ কিভাবে করতে হয়, লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগ দিলে এরপর এন্টার দিয়ে দিলে লিঙ্ক আপ চলে আসবে, হাইপার রেফারেন্সে আমাদের ফাইলের নামটা দিয়ে দিলে লিঙ্ক আপ হয়ে গেছে, style.css। বুঝতে পারছেন যে এটা আসলে কি? হ্যাঁ, আচ্ছা। এরপর জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আপ, এটা আমরা আপাতত নাই, তারপর আমরা এখানে দেখাই যে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আপ কিভাবে করতে হয়। জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আপ হলো স্ক্রিপ্টে ক্লিক করেন, টাইপ হচ্ছে, তারপরে হচ্ছে হাইপার রেফারেন্স, ঠিক আছে। এখানে মনে করেন main.js মানে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে।
বুঝে গেছে? এভাবে জি, আপনি জি। মানে আরো আরেকটা ফাইলে আপনি জাভা স্ক্রিপ্টের কোডগুলো লিখে আপনি কি করবেন, এই হেডের ভিতরে ইনক্লুড করে দিবেন। ঠিক আছে, এটা এরপর হলো এগুলা link কি up। এগুলা কি ট্যাগের মতো শুরু আর শেষ এই দুটোটার ভিতরে রাখতে হবে? না 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 না, এটা হলো একটা লিঙ্ক আপের একটা মনে করেন অপশন। ধরেন আপনি এই যে কন্ট্রোল এন দিয়ে, সাইডটা একটু খেয়াল করেন, আমরা কন্ট্রোল এন দিয়ে এখানে এটা সেভ করলাম। ঠিক আছে, এই ফাইলের ভিতরে সেভ করলাম, আমরা নাম দিলাম হলো মেইন ডট জেএস। ঠিক আছে, তো এখন আমি এখানে কি লিখব, এখানে জাভা স্ক্রিপ্টের কোডগুলো লিখব। কার এগেনস্টে? আমাদের এখানে এই যে বডি ট্যাগের ভিতরে আমরা যে কোডগুলো করবো তার এগেনস্টে আমরা তার জন্য জাভা স্ক্রিপ্টের ফাইল করবো আলাদাভাবে। ঠিক আছে, এই যে মেইন ডট জেএস আলাদা একটা ফাইল করলাম, করে আমরা কি করলাম, এখানে লিঙ্ক আপ করে দিলাম এই আমাদের এইচটিএমএল পেজের সাথে। তাহলে আমাদের এই এইচটিএমএল পেজের জন্য আমরা যে জাভা স্ক্রিপ্টের কাজগুলো করছি সেগুলো আমাদের এই এইচটিএমএল পেজের সাথে যুক্ত হয়ে যাবে, এবং আমরা যেটার জন্য করছি সেটা শো করবে। বুঝে গেছে? ভাই তবে ভাই আমার এখানে একটা কোশ্চেন আছে, মানে এখানে যে লিংক আপটা আমি এই জিনিসটা দিতে পারি না, আমার এই সমস্যা ছিল। আমি একটা আপনার এই যে স্টাইল করবো, আমি একটা বি করছিলাম, আচ্ছা ওই আচ্ছা, যে ওকে, একটা ওইটা আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি। একটা মিনিট, আমরা এখানে আগে বডি ট্যাগটা নিয়ে নিই, তারপর আমরা দেখাচ্ছি। এটা একটু অলরেডি এটা দেখানো হয়েছিল। দেখ, এখানে ভিতরে আমরা হেডিং একটা ট্যাগ নিলাম, H2 একটা ট্যাগ নিলাম, নিয়ে আমরা লিখলাম যে ওয়েলকাম টু HTML। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা কন্ট্রোল এন দিয়ে আর একটা ফাইল নিলাম, ফাইল নিয়ে এটার নাম দিলাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। মানে আলাদাভাবে আমরা স্টাইল ডট সিএসএস করবো। তো আমাদের এখানে আমরা চাচ্ছি যে আমাদের এই যে H2 এর ভিতরে যে লেখাটা আছে এই লেখাটা কি হবে, বড় হয়ে শো করবে। আচ্ছা, আমি এটা ব্রাউজারে ওপেন করে নিই, দেখি কিরকম আসে। অনেক বড় হয়ে শো করবে। ঠিক আছে, একদম মাঝখান বরাবর থাকবে। ঠিক আছে, তো নর্মালি এটা কিন্তু বড় হয়ে শো করবে না এবং মাঝখান বরাবরও থাকবে না, থাকবে এক কর্নারে, মানে হেডিং টু যেরকম ঠিক ওই রকমই শো হবে, এর বেশিও হবে না, কমও কিছু হবে না। ঠিক আছে, মানে হেডিং টুর যে কাজটা সেটাই দেখাবে, সে এর বাইরে কিছু হবে না। তো এর বাইরে করতে গেলে আমাদেরকে কি করতে হবে, সিএসএস করতে হবে। ঠিক আছে, এখন সিএসএস করতে হলে আমরা কি করতে পারি, এই যে আমরা এখানে ইনলাইন সিএসএস একটা অপশন রাখছি। ঠিক আছে, ইনলাইন সিএসএস এর ভিতরে আমরা কিভাবে লিখি, যে স্টাইল, আমি আগে এটা দেখাচ্ছি, পরে ব্রাউজার ওপেন হলে পরে ওটা দেখাবো। ঠিক আছে, এরপরে এটার ভিতরে আমরা কি লিখবো, আমাদের H2 কে ধরে কোড লিখবো। এখন দেখেন আমাদের ব্রাউজার ওপেন হয়ে গেছে, আমরা দেখি আমাদের রেজাল্টটা কি আসছে। দেখছেন কি লেখা আসছে, ওয়েলকাম টু HTML। আমি চাচ্ছি যে লেখাটা আরো অনেক বড় হবে এবং মাঝখান বরাবর আসবে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে কি করতে হবে, স্টাইল করতে হবে না? জি ভাই, জি ভাই, হ্যাঁ, স্টাইল করতে হবে। তাহলে স্টাইল করতে হলে আগে আপনার ট্যাগটাকে ধরতে হবে, ট্যাগটাকে ধরতে হবে। ঠিক আছে আকরাম? জি জি, বলেন। আচ্ছা, এখন ট্যাগটাকে ধরা যায় দুই ভাবে, একটা হলো ডিরেক্টলি ট্যাগের নাম ধরে, আর একটা হলো ট্যাগে একটা ক্লাস ব্যবহার করে। আমরা ক্লাসটাও দেখাচ্ছি। ঠিক আছে, ক্লাসের নাম দিলাম হলো হেডিং। ঠিক আছে, ক্লাস ধরতে গেলে যেমন আমরা ইনলাইন দেখাচ্ছি, পরে ওই যে এটা হলো ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল যেটা আছে, এক্সটার্নালটাই দেখাই ফার্স্টে। তো আমরা আমাদের হেডিং এটাকে কপি করলাম, এই লেখাটাকে, এই যে আমাদের যে সিএসএস এর জন্য যে ফাইলটা তৈরি করলাম সেই ফাইলের ভিতরে আসলাম। আমরা জানি হচ্ছে ক্লাসকে ধরতে হয় ডট দিয়ে। ঠিক আছে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিক্লারেশন পার্ট ওপেন করলাম, করে আমরা এখানে বড় করার জন্য আমরা কি ব্যবহার করি, ফন্ট সাইজ। বড় করার জন্য কি ব্যবহার করি, ফন্ট সাইজ। ওকে, ফন্ট সাইজ দিলাম হচ্ছে 100 পিক্সেল। ঠিক আছে, 100 পিক্সেল। এবার আপনি ব্রাউজারে আচ্ছা, এটার ভিতরে করলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হবে, কিন্তু এখানে কেন আমরা বাইরে করবো সেটা আমরা একটু পরে বলবো। আচ্ছা, এবার দেখেন আমাদের লেখাটা অনেক বড় হয়ে গেছে না? আমি এই বিষয়টাই যে ছিলাম ওইটার উপরে আপনার ফুল স্টপ দিয়ে পরে এটা লিখছিলাম, তারপরে স্টাইল করা আপনি আগে কথাটা বুঝেন, সাইজ কাপ প্লাস কালার এগুলো করে দিতে পারবে। আচ্ছা, আপনি আগে কথাটা বুঝেন, মানে একেবারে যাতে নেক্সট টাইম যাতে আর কোনো প্রবলেম না হয়।
আপনি চাচ্ছেন যে আপনার এই যে হেডিং ট্যাগের ভিতরে যে লেখাটা আছে এই লেখাটাকে আরো বড় করবেন, আর একটু সুন্দর করবেন, আর একটু ফরম্যাটিং করবেন, ঠিক আছে? তো এখন ফরম্যাটিং করতে হলে আপনাকে কি করতে হবে? সিএসএস করতে হবে, মানে স্টাইল করতে হবে। তো স্টাইল করতে পারবেন আপনি ঠিক আছে, পর আমার কি শাহিদ ভাই, হ্যাঁ ভাইয়া আগে কথাটা বুঝেন পরে কথা বলবেন। এখন হ্যালো, আমি শুনতে পাইনি ভাইয়া, নেটের সমস্যা তো। আচ্ছা আগে আপনি আমার কথাগুলো বুঝতেছেন কিনা সেটা বলেন। হ্যালো, এই প্রবলেম দিতেছে নাকি স্যার? না এখন শুনতে পারতেছি। আচ্ছা এখন এই যে আপনি যে আপনার হেডিং ট্যাগটাকে আপনি ফরম্যাটিং করবেন, কিভাবে করবেন? আপনি করতে গেলে আপনাকে করতে হবে স্টাইল। এখন স্টাইল করার জন্য আপনার দুইটা ওয়ে আছে। একটা হলো আপনি যে পেজে এইচটিএমএল এর এই যে কোডগুলো লিখতেছেন সেই পেজের ভিতরে স্টাইল করতে পারেন কিভাবে? এই যে স্টাইল ট্যাগের মাধ্যমে, ঠিক আছে শাহিদ ভাই? তো করা যাবে তাই না? তো হ্যাঁ হ্যাঁ, বলতেছে এটা স্টাইলের ভিতরে তো করা যাবে। হ্যাঁ ভিতরে করা যাবে। তারপরে ওই যে আলাদা ফাইল নিয়ে এই যে style.css আমরা একটা ফাইল নিলাম না, এভাবেও করা যাবে, কিন্তু এভাবে করাটা হলো স্ট্যান্ডার্ড। তাইলে আপনি যে কোডগুলো ব্যবহার করতেছেন সে কোডগুলো হাইড থাকবে, ঠিক আছে? আর জি। ভিতরে করলে কিন্তু আপনার কোডগুলো ফেস সোর্সের মাধ্যমে যে কেউ নিয়ে যাইতে পারবে, ঠিক আছে? বুঝছি। শাহিদ ভাই বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আপনি এটা ধরবেন কিভাবে? দুইভাবে ধরতে পারবেন। একটা হলো সরাসরি H2 দিয়ে, এই যে H2, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করবেন, করে এরপরে আপনি এখানে ফন্ট সাইজ দিয়ে দিবেন। ফন্ট সাইজ হচ্ছে 200 পিক্সেল, ঠিক আছে? এখন দেখেন আমাদের এখানে ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই কাজ করতেছে, ঠিক আছে? কিন্তু আমরা এখন আমাদের যে ইন্টারনাল যে লিঙ্ক আপটা আছে সেই লিঙ্ক আপটাকে আমরা সরাই দিলাম, দিয়ে এবার ব্রাউজারকে রিফ্রেশ করলাম, দেখছেন এখন কাজ করতেছে? হ্যালো শাহিদ ভাই, আকরাম, জি ভাই শুনতে। এখন দেখেন আপনি যে ইন্টারনাল কোডটা করলেন এই কোডটা এখন এই যে আমি এখান থেকে নিয়ে নিব। আপনি লেফট বাটনে ক্লিক করে যাবেন কোথায়? ইন্সপেক্ট, কোথায় যাবেন? অথবা ভিউ ফেস সোর্স। আচ্ছা ভিউ ফেস সোর্স। এখন দেখেন এই যে আপনার এখানে কোডটা দেখা যাচ্ছে, জি ভাইয়া। কোডটা দেখতে পাচ্ছেন? আকরাম দেখতেছ? জি 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 ভাইয়া। হ্যাঁ আমি তো বাইরে গেছি। হ্যাঁ হ্যাঁ, নেটের প্রবলেম দিচ্ছে তো একটু বাইরে গেছে, দেখতে পাইনি, মিস করে ফেলেছি। আচ্ছা মানে তুমি যে এই যে ইনলাইনের ভিতরে কোডটা লিখলা, এই যে মনে করো HTML পেজের ভিতরে তুমি তোমার স্টাইলের কোডটা লিখছো, এখন এই কোডটা যে কেউ চাইলে চুরি করতে পারবে কিভাবে? মনে করো এটা তোমার ওয়েবসাইটে, হ্যাঁ তুমি ইনলাইনের ভিতরে CSS করছো, তো এখন সে কি করবে? রাইট বাটনে ক্লিক করে এই অপশনগুলো আসবে, এই যে ব্যাক, ফরওয়ার্ড, রিলোড এরকম অপশনগুলো আসবে। সে কি করবে? ভিউ ফেজ সোর্স, মানে পেজের উৎসগুলো মানে উৎস কোডগুলোকে সে ভিউ করবে। ভিউ করলে আবার সে কোডগুলো দেখতে পাবে, ঠিক আছে? এবার দেখো এই যে তুমি যে স্টাইল করছো H2 ভ্যালু যে প্রপার্টি অ্যাসাইন করছো, ভ্যালু দিছো, এটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু তোমার লো সিকিউর একটা ওয়েব পেজ হয়ে গেল, মানে তোমার ওয়েব পেজটা সিকিউর হইল না, ঠিক আছে? এখন এটার জন্য তোমার কি করতে হবে? অবশ্যই তোমার ইনলাইনে কোনো CSS ইউজ করা যাবে না, ঠিক আছে? জি জি। তোমাকে কি করতে হবে? এক্সটার্নাল পদ্ধতি ব্যবহার করতে হবে। এক্সটার্নাল পদ্ধতি মানে কি? আলাদা একটা CSS ফাইল করবা, কইরা তারপর সেই CSS ফাইলটাকে তোমার HTML এর ভিতরে এই যে লিংক, রিলেশন, স্টাইল, শিট, টাইপ, টেক্সট বার, CSS, হাইপার রেফারেন্স হচ্ছে তোমার ফাইলের নাম এবং ফাইলের এক্সটেনশন, এটার মাধ্যমে তোমার HTML ফাইলের সাথে লিংক আপ করে দিবা। করে দেওয়ার পরে এবার তুমি দেখো তোমার এখানে ওয়েলকাম টু HTML এর সাইজটা হচ্ছে 100 পিক্সেল। এবার ফেজ ভিউ সোর্স দাও, এখানে তোমার এই যে কোড নাই,
তুমি যে মানে HTML যে লেখাটারে এত বড় করছো কোন কোড ব্যবহার করে সেই কোডটা কিন্তু এখন সে পাবে না। তাহলে এটা সিকিউর হইলো না জি আকরাম? জি জি হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার এক্সটার্নাল সিএসএস ব্যবহার হ্যাঁ, করার হ্যাঁ। সুফল। ঠিক আছে, এই জন্যই তোমারে কি করতে হবে, এক্সটার্নাল বুঝতে পেরেছি। সিএসএস ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাইলে এই যে আমরা সিএসএস লিংক আপের ব্যাপারটাও আমরা বুঝলাম। ঠিক আছে, এই সিএসএস লিংক আপ যেরকম তোমার জাভাস্ক্রিপ্টের লিংক আপও সেরকম, তার বাদে ইনলাইন সিএসএস এর ব্যাপারটাও আমরা একটু আগে দেখলাম। ক্লিয়ার? সাইদ ভাই, আকরাম, জি স্যার, নেটে তো অবশ্যই আছে। হ্যাঁ, সাইদ ভাই কি অবস্থা? জি ভাই, আমি শুনতে পারতেছি। আচ্ছা, এখন আমরা আমাদের যে HTML এর যে নিউ ভার্সনটা আছে সেই ভার্সনটাকেও আমাদের এই ফেজের সাথে যোগ করে দিব। সেটা হলো আমরা লেস দেন, তারপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, তারপর হচ্ছে লিখবো ডক টাইপ, ডক TYPE, ডক টাইপ, তারপর ছোট হাতের HTML প্লাস। এখন আমাদের এটা HTML5 ভার্সনের একটা ওয়েব পেজ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা HTML এর ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হলো ল্যাং, LANG, ল্যাং মানে ল্যাঙ্গুয়েজ। আমাদের এই ওয়েব পেজটা কি ল্যাঙ্গুয়েজ হবে? EN-US, ইংলিশ ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, যেটা আমরা এই যে আমাদের এখানে দেখতে পাবো, এই যে আমাদের এখানে নাই। আচ্ছা, এটা ওই যে বেসিক স্ট্রাকচারটা, তো এই জন্য এখানে নাই। আচ্ছা যাই হোক, তাহলে এখানে এবার হচ্ছে আমরা এলিমেন্টের ব্যাপারটা দেখি। ঠিক আছে, এলিমেন্ট হচ্ছে যেমন এলিমেন্টটা থাকে কিসের ভিতরে, এলিমেন্টটা ডিফাইন করা হয় ট্যাগ শুরু, তারপরে একটা কন্টেন্ট, তারপরে হলো ট্যাগ শেষ। ঠিক আছে, এই যে লেস দেন এবং গ্রেটার দেনের ভিতরে একটা নাম থাকে, এটা হলো ট্যাগের নাম। আর এই যে ব্যাকস্ল্যাশের মাধ্যমে ট্যাগটাকে শেষ করা হয়, তার ভিতরে কি দিতে হয়, কন্টেন্ট দিতে হয়। তাহলে কন্টেন্টটা কি? কন্টেন্টের সবগুলো যে টেক্সট, তারপর হচ্ছে ইমেজ, ভিডিও, এগুলো সব হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, এগুলো সবই কন্টেন্ট, কিন্তু বেসিক্যালি যখন ট্যাগ থাকবে তখন এটা কিভাবে বুঝবা যে দুইটা ট্যাগের ভিতরে, ট্যাগ শুরু এবং শেষের ভিতরে, অথবা কোনো একটা সিঙ্গেল ট্যাগের ভিতরে যে মূল উপাদানটা থাকে সেটাই হলো আমাদের কন্টেন্ট। যেমন আমাদের এই যে আমরা উদাহরণ হিসেবে এটাকে ধরতে পারি H1 শুরু, H1 শেষ। এটার ভিতরে আমরা লিখছি কি, মাই ফার্স্ট হেডিং। এই মাই ফার্স্ট হেডিংটাই হলো আমার ওয়েবসাইটের কন্টেন্ট। বুঝে গেছে? জি জি। আচ্ছা আচ্ছা, তাইলে এই জিনিসগুলো আমাদেরকে এগুলো আসলে খাতায় নোট ডাউন করে রাখা উচিত। মানে যে ক্লাস করার সময় তোমার এগুলাকে একটু ইয়ে করতে হবে, লিখে রাখতে হবে। এরপরে যে HTML ফেজের স্ট্রাকচারটা কিরকম হবে দেখো, এই যে HTML শুরু, একদম লাস্টে গিয়ে কি হবে, HTML শেষ হবে। হ্যাঁ, এখন এই HTML এর ভিতরে দুইটা পার্ট থাকবে। পার্ট কয়টা HTML এর ভিতরে? দুইটা। একটা হলো হেডিং পার্ট আর একটা হলো বডি পার্ট। এই দেখতেছো, এই যে বর্ডার দিয়ে কিন্তু আলাদা করা। এই যে হেডিং শুরু এবং শেষ, এটা একটা বর্ডারের ভিতরে, তারপরে বডি শুরু আর বডি শেষ, এটা আরেকটা বর্ডারের ভিতরে। তার মানে HTML এর যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচার অনুযায়ী HTML ল্যাঙ্গুয়েজের ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হলো হেডিং পার্ট আর একটা হলো বডি পার্ট। ঠিক আছে, জি। বডি পার্টের ভিতরে কি হবে, বডি পার্টের ভিতরে আমার সমস্ত কোডগুলো হবে। মানে আমি যত কোড করব সবগুলো হবে কিসের ভিতরে, বডি ট্যাগের ভিতরে। ঠিক আছে, আর আমার যত লিংক আপ সেগুলো হবে হেডিং ট্যাগের ভিতরে। যত লিংক আপ বা ইন্টারনাল CSS অথবা ইন্টারনাল জাভাস্ক্রিপ্টের কোডগুলো সবগুলো কিসের ভিতরে হবে, হেডিং ট্যাগের ভিতরে হবে। ক্লিয়ার? এগুলো তো স্টাইল করার জন্য এই লিংক আপ করা লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
স্টাইল করার জন্য বা তোমার ইন্টারঅ্যাক্টিভ করার জন্য জাভাস্ক্রিপ্টের কোড যেগুলো লিখবো সবগুলো আমাদেরকে হেডিং এর ভিতরে কি করতে হবে, লিংক আপ করতে হবে। কিন্তু এখন মডার্ন একটা সিস্টেম হচ্ছে আমরা শুধুমাত্র জাভাস্ক্রিপ্টটাকে লিংক আপ করবো হচ্ছে বডি ট্যাগের একদম লাস্টে, মানে বডি ট্যাগ শুরু শেষ হওয়ার আগে আর কি। এই যে এই অংশগুলো দেখা যাচ্ছে না, এটার নিচে কি হবে, জাভাস্ক্রিপ্টকে লোড করতে হয়। কেন এটা করতে হয়? এটা করলে তোমার পেজের স্পিডটা ভালো পাওয়া যায়। কিন্তু নরমালি থাকার কথা কোথায়, হেডিং ট্যাগের ভিতরে, ঠিক আছে, হেডিং ট্যাগের জি জি ভিতরে। এই যে আমাদের এই যে হেডিং শুরু, হেডিং ট্যাগ, এই যে এটার ভিতরে থাকার কথা। কিন্তু আমাদের স্ক্রিপ্ট কোথায় থাকবে, আমাদের মানে জাভা স্ক্রিপ্টের ফাইলগুলো থাকবে কোথায়, এই যে বডি ট্যাগের আগে, বডি শেষের ট্যাগের আগে। শেষ হওয়ার আগে, বডি ট্যাগ শেষ হওয়ার আগে, ঠিক আছে। মনে করো আমাদের পাঁচটা ইয়া আছে, জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, সবগুলো আমাদের এই যে বডি ট্যাগ শেষের আগে আমাদেরকে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের পেজে লোড হতে সুবিধা হবে। এখন এতটুকু বুঝছো কিনা এটা বলো। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। বেসিক স্ট্রাকচার বুঝলে, তারপরে ট্যাগ বুঝলে, বাস তোমার HTML সহজ। শাহিদ ভাই, স্যার একবার প্রথম থেকে এটা শেষ পর্যন্ত আবার রিভিউ করে দেন, দিবেন। আচ্ছা শাহিদ ভাই, হ্যাঁ? এগুলো কি আছে না গেছে? হ্যালো, শাহিদ ভাই, আচ্ছা আমি আবার এগুলো আবার রিভাইজ করে দেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আচ্ছা আমি আবার ইয়ে করতেছি, রিক্যাপ করতেছি। হ্যাঁ, আমাদের HTML ট্যাগটা, আমাদের HTML এর ফাইলের যে স্ট্রাকচারটা বেসিক, সেই বেসিক স্ট্রাকচারটা শুরু হবে নতুন ভার্সনের জন্য হচ্ছে .type.html এই ট্যাগের মাধ্যমে, ঠিক আছে। শেষ হবে হইলো HTML ক্লোজের মাধ্যমে, ওকে। তারপরে আবার আমরা HTML ট্যাগটা নিব, এটার ভিতরে ল্যাঙ্গুয়েজ নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। তারপরে হেডিং ট্যাগের ভিতরে আমরা আরেকটা চাইলে ব্যবহার করতে পারি, মেটা ট্যাগ, ঠিক আছে। মেটা ক্যারেক্টার সেট হচ্ছে UTF-8 ভার্সন। এই ক্যারেক্টার সেট মানে হচ্ছে আমরা যে কন্টেন্টগুলো ব্যবহার করব, যেমন ওয়েলকাম টু HTML, এটা হলো ইংলিশে লেখা। তুমি যদি বাংলায় লিখতে চাও তাহলে তোমাকে এই ক্যারেক্টার সেটটা কি করে দিতে হবে, এই ক্যারেক্টার সেটটা তোমাকে ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে। না দিলে তোমার অন্য কোনো এনকোডিং সিস্টেম ইয়ে হবে না, অন্য কোনো তোমার ক্যারেক্টার সেট শো হবে না। হ্যাঁ, এটা কিসের? এটা হলো তুমি যদি ওয়েব পেজের ভিতরে বাংলা অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমার কন্টেন্ট লিখতে চাও, মানে ওয়েলকামের জায়গায় তুমি লিখলে যে HTML এ স্বাগতম, তো এখন তোমাকে কি করতে হবে, তোমার ওই ওয়েব পেজের ভিতরে এই মেটা ট্যাগটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। মানে ডিফাইন করে দিতে হবে শুধু এটা মেটা, বসালে হবে, আর কিছু বসালে ভুলে যাবে। না না, এরপরে এবার তুমি চাইলে এখানে বাংলা লিখতে পারবা। সবগুলা সব জায়গায় পুরো পেজের মধ্যে বাংলা লিখতে পারবো? হ্যাঁ শুধু অবশ্যই লিখতে heading এর পারবে, এটা মধ্যে? আমরা দেখাবো একসময়, একদিন আমরা দেখাবো, ঠিক আছে, মনে করাই দিও। জি আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার হেডিং ট্যাগ শুরু হবে। এখন এই হেডিং ট্যাগের ভিতরে ওই যে তুমি মেটা এটা ব্যবহার করতে পারবে, আরো অনেকগুলো যে রেসপন্সিভ করার জন্য মেটা ডিভাইস উইথ এরকম আরেকটা মনে করো অ্যাট্রিবিউট আছে বা আরেকটা এলিমেন্ট আছে, ওটা ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে টাইটেল ট্যাগের ভিতরে ওয়েবসাইটের নাম দিতে হয়। তারপরে হচ্ছে আমরা কমেন্টের ভিতরে এরকম দুইটা কমেন্ট রাখবো, একটা কমেন্ট হলো CSS লিঙ্ক আপ, সেম দুইটা কমেন্ট রাখবো। এটার ভিতরে মূলত আমরা CSS এর লিঙ্কের অপশনটা বসাই দিব, ঠিক আছে। এক্সটার্নাল CSS এর ফাইলটাকে লিঙ্ক আপ করে দিব। কার সাথে লিঙ্ক আপ করে দিব? CSS লেখার পরে ওই লেখা মাঝখানে লেখাটা কইতে লিখো কোনটা? এই যে লেখছেন না, এটা জি জি জি, হ্যাঁ, এটা আচ্ছা। নিচেরটা। নিচেরটা এটা? হ্যাঁ হ্যাঁ, এটা লেখার জন্য তোমাকে কি করতে হবে, এবার আবার এন্টার দাও। এই যে লেস দেন, শিফট চেপে ধরে লেস দেন, লেখো LINK লিংক, LINK লিংক, ঠিক আছে। হ্যাঁ, এবার এন্টার দিলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে।
হাইপার রেফারেন্স মানে ফাইলের নাম। হাইপার রেফারেন্সের ভিতরে এই যে ডাবল কমা কোটেশনের ভিতরে তোমার ফাইলের নামটা হবে। কোন ফাইলের নাম? এই যে তুমি একটা ফাইল তৈরি করছো সিএসএস এর জন্য, style.css, style.css এই ফাইলটা, একটা মিনিট আমরা আমাদের টেস্ট ফোল্ডারের ভিতরে যাই। এই যে আমাদের style.css এই ফাইলটা আছে, এই ফাইলের নামটা কার ভিতরে হবে? হাইপার রেফারেন্সের ভিতরে হবে, এই যে ডাবল কমা কোটেশনের ভিতরে। ঠিক আছে, style.css। তাইলে তোমার এই যে HTML এর সাথে CSS ফাইলটা কি হয়ে যাবে? লিংক আপ হয়ে যাবে। ক্লিয়ার? জি জি। এখন তুমি ওই নামটা দেই নাম এই জায়গায় বসাতে হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই ট্যাগের এই এলিমেন্টের মাধ্যমে তোমাকে লিংক আপ করতে হবে। এখন যদি তোমার সাবলাইমের ভিতরে এরকম অপশন না চলে আসে তাহলে তোমাকে পুরো লিখতে হবে। লিখতে গেলে লিখবে LIN কে লিংক, তারপরে লিখবে REL মানে রিলেশন, REL মানে রিলেশন, REL ইকুয়াল ডাবল কমা কোটেশন দিবা, দিয়ে এখানে লিখবে স্টাইল শিট, ঠিক আছে। তারপরে লিখবা টাইপ, TYP, টাইপ মানে ধরন। এটা কি ধরনের এটা হলো টেক্সট, মানে টেক্সট ভিত্তিক, এবং কিসের টেক্সট? এগুলো CSS এর টেক্সট ভিত্তিক। তারপরে HREF হাইপার রেফারেন্স ইকুয়াল ডাবল কমা কোটেশন, এখানে ফাইলের নাম লিখবা STYL style.css। এখন তোমার এই ফাইলটা যদি মনে করো CSS ফোল্ডারের ভিতরে থাকে, ঠিক আছে, যেমন ধরো তুমি এখানে একটা ফোল্ডার করলা, মানে ওই যে ফাইলকে সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য, এক এক ফাইল এক এক ফোল্ডারে রাখার জন্য। তো তুমি এখানে একটা ফাইল নিলে, হইলো CSS নাম দিলে, ফোল্ডারের নাম নিয়ে তোমার এই যে স্টাইলটাকে CSS এর ভিতরে রাখলা, ঠিক আছে। তাইলে তো তোমার এখানে ফাইলটা পাবে না, ফাইলটা এইভাবে পাবে না। তাই তাহলে কি করতে হবে? আগে ফোল্ডারের নাম দিতে হবে। ফোল্ডারের নাম হলো CSS, তারপরে ব্যাকস্ল্যাশ, এবার দিয়ে তোমার ফাইলটা পাবে। বুঝা গেছে? যদি নরমালি থাকে তাইলে ওই যে ফোল্ডারের নাম লিখতে হবে না, আর যদি ফোল্ডারের ভিতরে থাকে তাইলে ফোল্ডারের নাম লিখে তারপর ফাইলের নাম, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এই যে গ্রেটার দ্যান দিয়ে লিংকটাকে শেষ করতে হবে, এটা হলো লিংক আপ। এবার জাভাস্ক্রিপ্টটাকে লিংক আপ করার সিস্টেমটা হলো স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট। তারপরে হলো টাইপ, এরপরে হলো কি টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এরপরে লিখবা হাইপার রেফারেন্স, এখানে ফাইলের নাম দিয়ে দিবা। ক্লিয়ার? এটা সমস্যা না মাঝে মাঝে। এরপরে স্ক্রিপ্টটাকে ক্লোজ করে দিবা। ওকে, এরপরে বডি হেডিং ট্যাগ শেষ, তারপরে বডি ট্যাগ শুরু, এরপরে বডি ট্যাগ শেষ। এই বডি ট্যাগের ভিতরে তুমি যে কোনো HTML এলিমেন্টকে রাখবা, এই HTML ট্যাগগুলো ইউজ করবা, ইউজ করে এটার ভিতরে কন্টেন্ট দিবা। তারপর এটাকে স্টাইল করার জন্য চাইলে তুমি ক্লাস ব্যবহার করতে পারো, না চাইলে তুমি কি ব্যবহার করতে পারো? আইডি ব্যবহার করতে হলে তোমাকে সিম্পল শুধু একটা কাজ করতে হবে, শুধু এই যে ডটের জায়গায় দিতে হবে হ্যাশ, ঠিক আছে, ডটের জায়গায় দিতে হবে হ্যাশ। আর যদি ক্লাস ব্যবহার করো তাহলে এখানে দিতে হবে ডট, আইডি ব্যবহার করলে দিতে হবে হ্যাশ। আইডি কে এর নাম স্যার, কন্টেন্টের নাম? না না না, এটা হলো ইন্ডিকেটর। এই যে তুমি এই যে এই জিনিসটাকে স্টাইল করার জন্য তার একটা ইন্ডিকেটর দিলে, ইন্ডিকেটর কি হিসেবে ধরলা হলো আইডি হিসেবে, আইডি এটার নাম দিলে হলো হেডিং। এখন এটাকে ধরতে হবে হেডিং, এটাকে পেস্ট করবা হেডিংটা। এখন তোমার এটা আইডি না ক্লাস সেটা বোঝানোর জন্য তোমাকে ক্লাস হলে দিতে হবে ডট, আইডি হলে দিতে হবে হ্যাশ। মানে দুইভাবে ধরা যায়, আইডি দিয়েও ধরা যায়, ক্লাস দিয়েও ধরা যায়। বুঝা গেছে? হ্যালো আকরাম।